বাংলাদেশে বসে কি আর্থিকভাবে স্বাধীন হওয়া যায়? অনেকেই হয়তো ভাবেন এটা প্রায় অসম্ভব। আজ আমরা এমন একটা পথের নকশা দেখাবো যেটা আমাদের সেই দিশা দেখাতে পারে। আচ্ছা, চলুন তো শুরুতেই একটা জিনিস কল্পনা করি। কেমন হতো যদি কোনোদিনও টাকার জন্য কাজ করার চিন্তাটাই না করতে হতো? মানে, ঘুম থেকে উঠে আর অফিসে যাওয়ার তাড়া নেই, কারণ আপনার টাকাই আপনার জন্য কাজ করছে। ইন্টারেস্টিং না? ঠিক এই আইডিয়াটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের চারপাশে অনেকেই কিন্তু একটা অদ্ভুত চক্রে আটকা পড়ে আছেন, যেটাকে বলে র্যাট রেস। ব্যাপারটা কি? মাসের ১ তারিখে বেতন ঢোকে, আর মাসের ১৫ তারিখ আসতে না আসতেই বাড়ি ভাড়া, বিল, এটা সেটা দিতে দিতে পকেট ফাঁকা। মাস শেষ হয়, আবার বেতনের অপেক্ষায়। এই যে একটা অদৃশ্য ফাঁদ, এটা থেকে বেরোনোর কি আসলেই কোনো পথ আছে? টাকা পয়সার ব্যাপারটা ম্যানেজ করার জন্য ভাবা যায় দুটো রাস্তা আছে। একটা রাস্তায় চললে সারাক্ষণ টেনশন, টাকা আসবে কোত্থেকে, যাবে কোথায়। আর আরেকটা রাস্তা হলো যেখানে টাকাই আপনার হয়ে কাজ করে, আপনার সম্পদ বাড়াতে থাকে। তো প্রশ্নটা খুব সহজ, আমরা কোন রাস্তাটা ধরব? ওই যে র্যাট রেসের কথা বললাম, ওই ফাঁদ থেকে বের হওয়ার পথটারই একটা সুন্দর নাম আছে, আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখন এই শব্দটা শুনলেই অনেকে ভাবেন, ও মানে কোটিপতি হওয়া। কিন্তু না, ব্যাপারটা ঠিক তা নয়। এর মানেটা আসলে আরও অনেক গভীর। একদম সহজ করে বললে, ফিনান্সিয়াল ফ্রিডম হলো এমন একটা অবস্থা যখন আপনার কাজ না করেও একটা ইনকাম আসতে থাকে। ধরুন, আপনার বাড়ি ভাড়া, ইনভেস্টমেন্ট বা অন্য কোনো অ্যাসেট থেকে যে টাকাটা আসছে, মানে প্যাসিভ ইনকাম, সেটা দিয়েই আপনার পুরো মাসের খরচ চলে যাচ্ছে। তখন আর চাইলেই টাকার জন্য কাজ করার কোনো দরকারই পড়ে না। তার মানে বুঝতেই পারছেন, আসল লক্ষ্যটা কিন্তু শুধু টাকার পাহাড় জমানো নয়। আসল লক্ষ্য হল নিজের জীবনটা নিজের মতো করে কাটানোর স্বাধীনতাটা অর্জন করা। এটাই কিন্তু আসল খেলা। কিন্তু প্রশ্ন তো আসেই, ঠিক কত টাকা দরকারই ফিন্যান্সিয়াল ফ্রিডমের জন্য? একটা ম্যাজিক নাম্বার তো থাকতে হবে, তাই না? এখানে একটা দারুণ কনসেপ্ট চলে আসে, যেটাকে বলে 4% রুল বা 4% নিয়ম। এই নিয়মটা আমাদের ওই ম্যাজিক ফিগারটা খুঁজে বের করতে দারুণভাবে সাহায্য করে। ক্যালকুলেশনটা কিন্তু একদম সোজা, মাত্র দুটো স্টেপ। স্টেপ 1, আপনার সারা বছরে মোট কত টাকা খরচ হয় সেই হিসাবটা বের করুন। স্টেপ 2, ওই খরচের অ্যামাউন্টকে সিম্পলি 25 দিয়ে গুণ করে দিন। ব্যাস। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, আপনার সব মিলিয়ে বছরে খরচ হয় ১৬ লক্ষ টাকা। তো নিয়ম অনুযায়ী কি করতে হবে? এই ১৬ লক্ষকে আমরা গুণ করব ২৫ দিয়ে, তাহলেই আমাদের টার্গেট অ্যামাউন্টটা পেয়ে যাব। গুণ করলে কত হয়? ৪ কোটি টাকা। এটাই হলো আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার। মানে আপনার যদি ৪ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকে, তাহলে সেখান থেকে বছরে মাত্র ৪% উইথড্র করলেই আপনার ১৬ লাখ টাকার খরচ চলে আসবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার মূল ৪ কোটি টাকা কিন্তু একই জায়গায় থাকবে, এমনকি বাড়তেও পারে। এখন ৪ কোটি টাকা শুনেই হয়তো অনেকে ঘাবড়ে গেছেন, ভাবছেন এত টাকা জমানো কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে এর জন্য শুধু টাকা ব্যাংকে ফেলে রাখলে হবে না, টাকাকে ঠিকমতো কাজে লাগাতে হবে। চলুন দেখি সেই রাস্তাটা কি। এখানেই একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। সেভিং আর ইনভেস্টিং, এই দুটো কিন্তু এক জিনিস না। টাকা জমানো মানে হলো আপনি টাকাটা সিন্দুকে বা ব্যাংকে রাখছেন, আর ইনভেস্ট করা মানে হলো আপনি আপনার টাকাকে কাজে নামাচ্ছেন, যাতে সে আরও টাকা কামাতে পারে। আর ফিন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমাদের দ্বিতীয় পথটাই দরকার। এই চার্টটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে সেভিংস অ্যাকাউন্টে হয়তো ৪% রিটার্ন পাওয়া যায়, যা দিয়ে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকেও হারানো যায় না, মানে আপনার টাকার আসল মূল্য আসলে কমছে। অন্যদিকে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করলে বছরে ১২% বা তার বেশি রিটার্নও সম্ভব। পার্থক্যটা কিন্তু বিশাল। তো এই লম্বা দৌড়ে সফল হতে গেলে কয়েকটা অভ্যাস করে তোলা খুব জরুরি। যেমন যাই ইনকাম হোক না কেন, তার ২০ থেকে ৩০% সেভ এবং ইনভেস্ট করার টার্গেট রাখা। সবসময় নিজের আয়ের থেকে কম খরচে জীবন কাটানো। আর বড় বড় অপ্রয়োজনীয় খরচ, যেমন ধরুন হুট করে দামি গাড়ি বা লেটেস্ট মডেলের ফোন কেনা, এগুলো এড়িয়ে চলা। কিন্তু এত কষ্ট করে, এত নিয়ম মেনে চলার পর শেষ পর্যন্ত পাওয়া যাবেটা কি? শুধু অনেকগুলো টাকা? না, আসল পুরস্কারটা আসলে টাকার থেকেও অনেক অনেক বড় আর দামি। আসল পুরস্কার হলো একটা টেনশন ফ্রি জীবন, মানসিক শান্তি, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময়, নিজের যেটা করতে ভালো লাগে সেই কাজটা করার স্বাধীনতা, আর সবচেয়ে বড় কথা, নিজের পরিবার আর প্রিয়জনদের সাথে মন খুলে সময় কাটানোর সুযোগ। এগুলোর কোনোটারই তো দাম হয় না, তাই না? তো আর্থিক স্বাধীনতার একটা গোটা মানচিত্রই কিন্তু আমরা দেখলাম। রাস্তাটা পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, এই ম্যাপটা হাতে পাওয়ার পর আমরা নিজেদের জীবনের গাড়িটা কোন দিকে চালাবো?